এরা আসলেই পাথর মেরে ফেলবে, এরা আসলেই তোমাদের কিন্তু স্বাধীনতা সীমাবদ্ধ করে ফেলবে, রাস্তায় তুমি বোরকা ছাড়া নামতে পারবে না। আসলে জামাত তো ক্ষমতায় যাবে না, ক্ষমতায় যাবে জামাতের সঙ্গে যারা জোট করেছেন তারা সহ হয়তো একটা কালেকটিভ একটা পাওয়ার। লিবারেল ইসলাম কেউ নিয়ে আসছেন হচ্ছে কওমি ঘরানার যে একটা ইসলাম। স্বৈরাচারের আমলে এই জিনিসগুলোকে আরো বেশি পরিমাণে মানুষের মাঝে পুশ করা হয়েছে যেন মানুষের মাঝে বিভেদটা থাকে। আমরা সবসময় আওয়ামী লীগ সম্পর্কে একটা কথা বলি যে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে জনতার উপকার হয়, কারণ বুদ্ধিজীবীরা বিরোধী দলে থাকে। আর আওয়ামী লীগ সরকারে গেলে জনতার সবচেয়ে ক্ষতি হয়, বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী সবাই সরকারি দল হয়ে যায়, যার ফলে সাধারণ মানুষের কথা আর কেউ বলে না, যার ফলে ফ্যাসিস্ট হয়ে ওঠার সমস্ত উপাদান বিদ্যমান থাকে ওই সিস্টেমের মধ্যে। তো বাংলাদেশে যদি জামাত নেতৃত্বাধীন, আসলে জামাত তো ক্ষমতায় যাবে না, ক্ষমতায় যাবে জামাতের সঙ্গে যারা জোট করেছেন তারা সহ হয়তো একটা কালেকটিভ একটা পাওয়ার, তাই না, কালেকটিভ একটা মানুষের একটা ঐক্য। এবং আমার ধারণা জামাত ক্ষমতায় গেলেও যেভাবে জামাতকে চিনি আমরা হয়তো জামাতকে সেভাবে দেখতে পাবো না, কারণ জামাত এই গত 1 বছর 2 বছরের রাজনীতিতে বা গত 16 বছরের অভিজ্ঞতায় কিন্তু জামাত আগের চেয়ে নিজেকে অনেকটাই পরিবর্তন করে নিয়েছে। যেটা যে সকল ইসলামী দল এখনো জামাতের শৈশবের পর্যায়ে রয়ে গেছে তারা কিন্তু এখন দেখবেন যে জামাতের বিরোধিতা করে অনেক ক্লিয়ারলি। তারা মনে করে যে জামাত সঠিক পথ থেকে সরে গেছে, কারণ জামাত ওই শৈশবটা পার করে আসছে। জামাত তার কৈশোর পার করে এখন হয়তো যৌবনের একটা প্রারম্ভিক সময় আছে, যে সময় এই যৌবনের তার যে কার্যক্রম, এই কার্যক্রমের অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে হয়তো ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় সবার সঙ্গে মিলে একটা রাষ্ট্র পরিচালনা করবে। স্পেসিফিক যেটা জানার বিষয় সেটা হচ্ছে যে মিডিয়াতে সে কতটুকু হস্তক্ষেপ করবে বা মিডিয়াকে সে কতটুকু নার্চার করবে। জামাতের যে সাংস্কৃতিক সংগঠনগুলো রয়েছে এগুলোকে আপনি জানবেন যে বাংলাদেশের সর্ববৃহৎ সাংস্কৃতিক সংগঠন, প্রত্যেকটা জেলায় জেলায় রয়েছে। যদিও তাদের মান সম্পর্কে অনেক রকম প্রশ্ন থাকবে, কিন্তু জামাত যে সাংস্কৃতিক বিষয়ে পৃষ্ঠপোষকতা করতে চায় বা আগ্রহী এটা ক্লিয়ার। এখন সাংস্কৃতিক কর্মীদের বা সাধারণ যে সকল বুদ্ধিজীবী রয়েছেন তাদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটি আছে। আমাদের দেশের বুদ্ধিজীবীরা কিন্তু ইসলামপন্থীদের থেকে অনেক দূরে থাকেন শত্রুতাবশত, কারণ আমাদের দেশের বুদ্ধিজীবিতার একটা মৌলিক উপাদান হচ্ছে ইসলাম বিদ্বেষ। আমরা ধারণাই করি যে আমার বুদ্ধিজীবিতার মধ্যে যদি ইসলাম বিদ্বেষ না থাকে তাহলে মনে হয় এটা পারফেক্টলি বুদ্ধিজীবিতা হয়ে ওঠে না। তো যে কারণে জামাতের সাথে তাদের যেমন দূরত্ব, আবার ইসলামপন্থী দলগুলোও বা জামাতও তারাও এই ধরনের বিদ্বেষীদের কাছ থেকে দূরে থাকে। খুব স্বাভাবিক, বিদ্বেষ তো আসলে মানুষের মধ্যে সম্পর্ক তৈরিতে কোনো রকম সুবিধা দেয় না। তো যদি এই বিদ্বেষটা কমিয়ে আনা যায়, আমি একটা মজার কথা বলি, জামাত বা জামাত নেতৃত্বাধীন জোট ক্ষমতায় যাবে এটা মনে হয় সবার আগে প্রেডিক্ট করতে পারছে আমাদের ছোট বোন লুবাবা। কারণ আপনি দেখবেন যে লুবাবা এত দ্রুত চেঞ্জ হয়ে গেছে এবং এটা 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 কিন্তু আসলে সামগ্রিক বাংলাদেশের একটা চিত্র যে আমাদের বোনরা হিজাব করতে আগ্রহী হয়ে উঠছেন, ভাইয়েরা ইসলাম সম্পর্কে জানার ব্যাপারে একটা আলাদা আকর্ষণ তৈরি হচ্ছে। তো যদি জামাত ক্ষমতায় যায় আমার ধারণা জামাত সংকুচিত করবে না, জামাত বরঞ্চ তার কাছে কি আছে, এক্সিস্টিং জিনিসের চেয়ে ভালো কি আছে সেটাও সে হাজির করবে। মানুষ বেছে নিবে কোনটা ভালো, সে কোনোটাকে সীমাবদ্ধ না করে বরঞ্চ সে নতুন উইন্ডো ওপেন করবে যে হ্যাঁ দেখেন আমাদের ইসলামী আদর্শের এই শিল্প সাহিত্য চর্চা বা সংস্কৃতি চর্চা আমাদের সামনে আছে, এটাও চললো আপনি দেখেন আপনি কি বেছে নেন কোনটা নেবেন। অবশ্যই অশ্লীলতার বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে, যেমন করে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এখন অশ্লীলতার পরিমাপ কি হবে সেটা নিয়েও নানান রকম কথাবার্তা চলমান থাকবে এবং এই চলতে থাকা এই ডিসকাশনগুলো বা এই আর্গুমেন্টগুলোকে আমি পজিটিভলি দেখি, কারণ একটা সমাজ তখনই সুন্দর যখন সেই সমাজে সকল মতের মানুষ তার মতের কথাটা বলতে পারছে। আপনি দেখবেন আমাদের সম্মানিত নেতা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে গ্রেপ্তারের শিকার হয়েছেন বেশ কিছুদিন অনেকেই, তাই না? কিন্তু শফিকুর রহমানকে, জামাতের যে আমির শফিকুর রহমানকে সাদা শকুন আরো নানান আজে বাজে কথা অনেকেই সোশ্যাল মিডিয়াতে বলছে, কিন্তু কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, তাই না? সবাই তো মনে করে জামাত এখন অনেক পাওয়ারে আছে, কিন্তু কাউকে আমরা গ্রেপ্তার হতে দেখি না। কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে সাথে সাথে গ্রেপ্তার হয়ে যাচ্ছে বা একটা গ্রুপ সোশ্যাল মিডিয়াতে সেখানে গিয়ে কমেন্ট করতেছে, যদিও অনেকে বলে বট বাহিনী, কিন্তু আমি মনে করি এটা প্রত্যেকটা অ্যাকাউন্টের পেছনে একটা ফিজিক্যাল মানুষ অবশ্যই আছেন, সেটা জামাতের গ্রুপের পেছনে যেমন আছেন বিএনপিরও আছেন। তো সেদিক থেকে আমি মনে করি যে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসলে মানুষের বাক স্বাধীনতা যতটুকু থাকবে, কি থাকবে সেটা অনেকটা বোঝা যাচ্ছে, তার চেয়ে বেশি বাক স্বাধীনতা থাকবে যদি জামাত এবং জামাতের সাথে যে কানেক্টেড যে জোট তারা ক্ষমতায় আসে। সুতরাং শিল্প সাহিত্য সাংস্কৃতিক কর্মীদের আমার ধারণা খুব বেশি ভয়ের কোনো কারণ নাই। যদি কখনো কোনো ভয়ের কারণ তৈরি হয় তাহলে আমাকেই সবার আগে প্রতিবাদী হিসেবে আপনারা পাশে পাবেন, কারণ আমি চাইবো না কোনো দিন এই সত্য এবং সুন্দরের বাংলাদেশে কারো কণ্ঠ রুদ্ধ করে দেয়া হোক। সেই কণ্ঠ যদি সত্য এবং ন্যায়ের পক্ষে হয়, সেই কণ্ঠ যদি মানবতার পক্ষে হয়, সেই কণ্ঠ যদি অশ্লীলতা দুর্নীতি এবং যত অন্ধকারের বিপক্ষে হয় তাহলে আমাকে সবসময় তাদের পক্ষে পাওয়া যাবে। সুতরাং আমি মনে করবো যে এটা জনগণেরও একটা রেসপন্সিবিলিটি যেন তারা সেই পরিবেশটা বজায় রাখে, যেন কেউ এখানে একক শক্তিশালী হয়ে উঠতে না পারে, কোনো তার আদর্শ যেন চাপিয়ে দিতে না পারে। আর অবশ্যই জামাত এবং তার যারা ইসলামিক দল তাদের সঙ্গে আছেন তারা সবসময় বলেন যে আমরা আমাদের আদর্শ চাপিয়ে দেব না।
এখন যেটা হয়েছে, আমরা আমাদের শৈশবে কিন্তু দেখেছি, আমি আমার গানের যে ইসলামী গানের যে চর্চাটা করতাম কয়েকজন গ্রুপ মিলে একটা শিল্পী গোষ্ঠীর আন্ডারে, সেটা কিন্তু মসজিদের বারান্দায় চর্চা করতাম। কেউ কিন্তু এটাকে নেগেটিভলি দেখতো না, সবাই মনে করতো এটা তো আল্লাহর গানই গাচ্ছে, মসজিদের বারান্দায় গাচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশের শুধু রাজনীতি না, আসলে ধর্মীয় সেক্টরেও আপনি দেখবেন অনেকগুলো সেকশন আলাদা হয়ে গেছে। আপনি দেখবেন যে সালাফিজম, তারপর হচ্ছে কেউ উদার বা উদার লিবারেল ইসলাম, কেউ নিয়ে আসছেন হচ্ছে কওমি ঘরানার যে একটা ইসলাম। তো এই জিনিসগুলো স্বৈরাচারের আমলে এই জিনিসগুলোকে আরো বেশি পরিমাণে মানুষের মাঝে পুশ করা হয়েছে, যেন মানুষের মাঝে বিভেদটা থাকে। আর মানুষের মাঝে বিভেদ করেই তো একটা সরকার ক্ষমতায় বেশি সময় ধরে স্থায়ী থাকতে পারে। তো বাংলাদেশের মুসলিমরা কিন্তু এত দ্বিধাবিভক্ত ছিল না, স্বৈরাচারের টোটাল আমলে এদেরকে দ্বিধাবিভক্ত করা হয়েছে। যার ফলে আপনি দেখবেন যারা ভালো কাজ করতো তারা মসজিদ কেন্দ্রিক যে চিন্তাগুলো, সেগুলো মসজিদ থেকে বের করে ঠেলে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে ভালো কাজগুলোকে। সো যদি বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে এবং এমন কোনো দলকে ক্ষমতায় আনে যারা ইসলাম বিরোধী কোনো কাজ করে না, যারা ইসলামের পক্ষে কাজ করে, মানুষের পক্ষে কাজ করে, ন্যায়ের পক্ষে কাজ করে, তারা অবশ্যই মসজিদগুলোকে আবার আবাদ করবে। মসজিদগুলোকে পলিটিক্সের কোনো প্রয়োজনে ব্যবহৃত হতে না দিয়ে সমাজের অন্যায়কে দূর করে। দেখেন, এখন ইন্টারেস্টিংলি যদি মসজিদের মেম্বার থেকে কোনো লোক ঘোষণা দেয় যে আজকে থেকে এই মসজিদে যত দুর্নীতিবাজ লোক আছে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে, তাহলে এই ইমামের বিরুদ্ধে অভিযোগটা কি আসবে? ইমাম রাজনৈতিক বক্তব্য দিছে। ইমাম কি রাজনৈতিক বক্তব্য দিছে? ইমাম তো কোরআনের কথাটাই বলছে। সমাজে যদি অসৎ লোকদেরকে আমরা বয়কট করি তাহলে অসততা সমাজ থেকে কমে আসবে, খুব স্বাভাবিক। সমাজে যদি এমন একটা পারিপার্শ্বিক চাপ সৃষ্টি করা হয় যে একটা লোক সুদ খাবে না, ঘুষ খাবে না, একটা লোক অনৈতিক কাজ করবে না, ধর্ষণ করবে না, এবং ধর্ষণ করলে তাকে সামাজিকভাবে বয়কট করা হবে, তাহলে এগুলো কমে আসবে না? এখন মসজিদ কেন্দ্রিক যে কোনো কল্যাণকর কাজ আপনি করতে গেলেই এটাকে ট্যাগ দেওয়া হবে, এটা তো রাজনৈতিক কর্মকাণ্ড। এবং দেখবেন মসজিদের ম্যাক্সিমাম সভাপতিরা, কারণ বাংলাদেশে তো মসজিদ হয়েছে বিভক্তির জন্য, ঐক্যের জন্য না। মসজিদ মূলত হওয়ার কথা ছিল ঐক্যের, যেখানে গিয়ে সবাই একসাথে আল্লাহর কাছে সিজদা করবে। সেখানে হয়েছে কি, তোমার বাড়িতে মসজিদ আছে, আমার বাড়িতে একটা লাগবে, আমার ক্ষমতা দেখানোর একটা জায়গা, অমুকের জায়গা দখল করতে হবে, তাহলে জায়গার কর্নার দিয়ে একটা মসজিদ তুলে দাও। ক্ষমতাকে এক্সারসাইজ করার জন্য, সেই জায়গাটা দখল করার জন্য সেখানে সে মসজিদ তুলে দিচ্ছে। সো মসজিদ যে আসলে ঐক্যের জায়গা ছিল আমাদের, সেটা গত 15-20 বছরে সেই জায়গা থেকে আমরা সরে আসছি। আমরা এখন মসজিদটা বিভেদের জায়গা, এক একটা মতাদর্শ। কেউ সালাফিজমের জন্য বলে যে অমুক মসজিদের ধারে কাছেও যাবেন না, অমুকের পেছনে নামাজ পড়া হারাম, অমুকের সাথে কন্যা বিয়ে দেওয়া হারাম। তো এই যে হারাম হালালের যে একটা মানে অথরিটি সবাই পেয়ে যাচ্ছে, এটা কিন্তু বিপজ্জনক অবশ্যই। এবং এই যে ইহসান, মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি মায়া, দরদ, একটা মসজিদের কমিটির সাথে আরেকটা মসজিদের কমিটির যে দরদ, সেটা তো নাই। এদের মধ্যে সংঘর্ষ সারাক্ষণ চলমান থাকে। আমি আশা করবো যে দেশের সাধারণ মানুষ তাদের মসজিদগুলোকে আবার আবাদ করবে, মসজিদগুলো হয়ে উঠবে সমাজের সমস্ত কল্যাণকর কাজের একটা হাব। মসজিদগুলো আয়োজন করবে সমাজের সমস্যা দূর করার জন্য কি ধরনের সলিউশন নিয়ে আসা যায়। তরুণদেরকে নিয়ে হ্যাকাথন যেরকম হয়, যেরকম বিভিন্ন ধরনের সলিউশন অ্যাপের মাধ্যমে হয়, তো মসজিদ এরকম ওই মসজিদের যারা ইয়ুথ আছে, ইমামরা বা হচ্ছে অন্যরা, এরকম একটা আয়োজন করবে, সেখানে ইয়ুথরা এসে সেই সমাজের সমস্যাগুলো সমাধান করবে। এরকম একটা সমাজ আমার স্বপ্নে আছে আর কি। যদি সাধারণ মানুষ চায় এবং ওইরকম কোনো সরকার আসে যারা মসজিদগুলোকে এভাবে তৈরি করতে আগ্রহী হয়ে উঠবে, তাহলে অবশ্যই ইনশাল্লাহ হবে। আমার ধারণা বাংলাদেশের বিএনপি, জামাত বলেন, তারা এতটা উন্নত হয়ে যায় না এই প্রযুক্তিতে যে তারা যেই রিয়াল বটের কথা ইভেল নোয়া হারিরি বলছে, সেই বট তারা অ্যাফোর্ড করতে পারবে। এবং আমার ধারণা এই বটগুলো, যেগুলোকে আমরা বট বাহিনী বলতেছি, এগুলো আসলে রুট লেভেলের সমর্থক, বিএনপির রুট লেভেলের সমর্থক, যাদের চিন্তায় হয়তো অত বেশি পরিচ্ছন্নতা নাই, আবার হয়তো অনেক বেশি সীমাবদ্ধতা, অনেক সংকীর্ণতা আছে, যার ফলে তার কমেন্টটা আপনি হয়তো নিতে পারেন না একজন শিক্ষিত মানুষ বা আরবান ক্লাসের মানুষ হয়ে। তো এরকমই জামাতেরও আছে, এরকম অন্যান্য দলগুলোরও প্রান্তিক যে সমর্থক গোষ্ঠী আছেন, তাদের ইন্টেলেকচুয়ালিটি আর একজন জার্নালিস্টের ইন্টেলেকচুয়ালিটি বা একজন ইউনিভার্সিটি প্রফেসরের ইন্টেলেকচুয়ালিটি সেম হবে না। তো যখনই ধরেন এই বট বাহিনীর কথাটাও আসলে বলাটা অনেকটা হাস্যকর, কারণ আপনি যখন একটা প্রান্তিক জনগোষ্ঠীর সমর্থনের জন্য ভোট বা এই ধরনের আন্দোলনগুলো করেন না, ভোটের মতো যে এত একটা দারুণ সংগ্রামে আমরা নিমজ্জিত হয়েছি বা নেমেছি, এটার মূল উদ্দেশ্য কি? গ্রামের প্রান্তিক মানুষটার ভোটটা পাওয়া। এখন ওই প্রান্তিক মানুষটা হয়তো কোনো কারণে রেগে গেলে গালিগালাজ করে, আপনাকে তো এটা এমব্রেস করে নিতে হবে, আপনাকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে যে ওই মানুষটা আসলে এতটুকুই ক্যাপাসিটি। যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বটের কথা আমরা বলি আর যেই বটের কথা বিভিন্ন মঞ্চে মঞ্চে বলা হয়, দুই বট আসলে আলাদা জিনিস। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে অবশ্যই প্রযুক্তি এখন এমন লেভেলে চলে যাচ্ছে যে সে নিজের মতামত ব্যক্ত করতেছে, যদিও এই মতামত ব্যক্ত করাটা এখনো পর্যন্ত মিমিক্রি পর্যায়ে আছে, মানে সে হিউম্যানকে কপি করছে, রিয়েল হিউম্যান হয়ে উঠতেছে না এখনো। বাট নিয়ার ফিউচারে হয়ে উঠতেও পারে, কারণ ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, কারণ এটা তো মেশিন লার্নিং, প্রতিনিয়ত সে নিজেকে ডেভেলপ করে নিচ্ছে। এখন এই ডেভেলপমেন্টের মানুষের যেমন জানার কোনো শেষ নাই, যদি এমন হয় যে এআইকে এমনভাবে তৈরি করা হয়েছে যে তারও জানার কোনো শেষ নাই, সেও একটা কন্টিনিউয়াস ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যাবে, তখন আমরা আসলে আরো হয়তো কিছুদিন পরে জানতে পারবো এটা কতটুকু উপকারী হচ্ছে, কতটুকু ক্ষতিকর হচ্ছে। আচ্ছা, আমি যদি 3টা মডেলের কথা বলি, তুরস্ক মডেল, ইজিপ্ট মডেল, ইরান মডেল। এখন ইরান মডেলে আসেন,
ইরান মডেল অনেক ধীর ছিল না, একটা রেভলিউশন হয়েছে, কিন্তু রেভলিউশনের পরে কিন্তু সবকিছু চাপায় দেয়, কিন্তু এটা কন্টিনিউসলি অনেক বছর চলছে। এখন শুরুর দিকে আপনি কিন্তু এটার কোনো অপোজিশন পান নাই, তাই না? কিন্তু এখন এসে আপনি দেখতেছেন যে এটার একটা অপোজিশন তৈরি হচ্ছে। সো অথরিটেরিয়ান বা কোনো কিছু চাপিয়ে দেয়া ব্যাপারটা এমন না যে কালকে চাপাই দিলে কালকেই আপনি এটা মানে আপনার জন্য কষ্ট হয়ে যাবে, বরঞ্চ এই কষ্টটা অনেকদিন পরেও দৃশ্যমান হয়ে উঠতে পারে। আবার আপনি যদি ইজিপ্টে যান, সেখানে ব্যাপারটা পুরোপুরি রাষ্ট্রীয় ষড়যন্ত্রের একটা অংশ। আপনি তাড়াহুড়া করবেন রাষ্ট্রে ইসলাম কায়েমের জন্য, তাহলে আপনি রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে এবং অন্য কোনো পাওয়ার রাষ্ট্রের ক্ষমতা দখল করার মাধ্যমে আপনাকে ধূলিসাৎ করে দেওয়া হবে। তুরস্ক মডেল দেখেন, তুরস্ক ইজ মোর ইউরোপিয়ান, মোর ওয়েস্টার্ন, এবং সেখানে প্রয়োজনীয়তাই ছিল হয়তো একটা সেকুলার পার্টির যারা ইসলামী আদর্শে বড় হয়েছে কিন্তু দলের মধ্যে কোনো ইসলামী আদর্শ রাখে নাই। এখন বাংলাদেশ জামাত ইসলামী কি তুরস্কের মডেলে চলে না। বাংলাদেশ জামাত ইসলামী নিজে আদর্শ ধারণ করে, কিন্তু রাজনীতির কারণে বা এখন পরিবর্তিত পরিস্থিতির কারণে সে সেই আদর্শে অনেক কাজছাট করে রাখছে। এবং আমার ধারণা আপনি যদি জামাতের শুরাতেও যান, সেখানে আপনি পাবেন যে একটা গ্রুপ মোর লিবারেল, মোর ওপেন, একটা গ্রুপ মোর কনজারভেটিভ। তারা হয়তো অনেক বেশি কনজারভেটিভ, যারা লিবারেলদেরকে চেক দিয়ে রাখে, আবার লিবারেলরা কনজারভেটিভদেরকে চেক দিয়ে রাখে। একটা দলের মধ্যে এই যে দুইটা ধারা, আমরা বাহির থেকে তো জামাতকে কনজারভেটিভ দল হিসেবে সবসময় দেখি, কিন্তু আপনি পাবেন যে আপনি যদি জাস্ট গত এক বছরে তাকান, জামাতের যে লিবারেলস, বিশেষ করে এই যে মিউজিকে গান হওয়া, নন হিজাবি নারীদের জামাতের প্রতি সমর্থন বেড়ে যাওয়া, চাকসু জকসু ডাকসু এখানে যে নির্বাচনে বিজয়ী হওয়া, আপনি দেখবেন যে একটা লিবারেল মুভ কিন্তু জামাতের ছিল। জামাত সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করছে। তো কনজারভেটিভ যারা ছিলেন তারা যে এর বিরোধিতা করেন না ব্যাপারটা এমন না, কিন্তু এই কনজারভেটিভদের বিরোধিতা হয়তো অতিমাত্রায় লিবারেল হতে বাধা দিয়ে এটাকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রেখেছে। তো আমি এটাকে পজিটিভলি দেখি। সাধারণ মানুষ এটা সম্পর্কে অকিবল থাকুক আর না থাকুক, একটা দলের মধ্যে যে এরকম দুইটা ধারা আছে, সেই দুইটা ধারা অবশ্যই চেক অ্যান্ড ব্যালেন্স করবে। এবার আসেন, যদি আমরা ওই তিনটা মডেলের কথা চিন্তা করি, তিনটা মডেলের একটাও বাংলাদেশের জন্য প্রযোজ্য না। তুরস্ক মোর ইউরোপিয়ান, বাংলাদেশের মানুষ এত ইউরোপিয়ান হয়ে ওঠে না এখনো। আপনি যদি ঢাকা সিটিতে তাকান তাহলে অবশ্যই দেখবেন যে অনেক মানুষ অনেক শার্ট প্যান্ট পরে, টি শার্ট পরে মেয়েরা, তারপর অনেক লিবারেল চিন্তার মানুষ আছে, অনেক উদার নৈতিক চিন্তার মানুষ আছে, বা এমন অনেক মানুষ আছে যারা হয়তো মানে আমাদের যেই নৈতিকতার ছক, এই ছকে চলেন না, তাই না? কিন্তু আপনি যদি জাস্ট ঢাকা শহরের বাইরে যান, টোটালি ডিফারেন্ট চিত্র। সো তুরস্ক মডেল বাদ। ইজিপ্ট মডেলে ইজিপশিয়ান ডেমোক্রেসি বা ইজিপশিয়ান যে রাষ্ট্রর যে মেকানিজমটা, এটা অনেকদিন থেকেই কিন্তু করাপ্টেড। সেখানে কিন্তু বারবার হচ্ছে সৌরশক্তি আসে। আবার ইজিপ্ট রাজনৈতিকভাবে বা ভৌগোলিকভাবে এমন একটা জায়গায়, যে জায়গাটা সবসময় সমস্ত পৃথিবীর সমস্ত পাওয়ারের অ্যাটেনশনের জায়গা, তাই না? সুয়েজ কালটাল সহ সব কিছু মিলে, বিশেষ করে আবার প্যালেস্তাইন ইস্যুটা, সো সব মিলে ইজিপ্টের যে সিচুয়েশন, বাংলাদেশেরও সেই সিচুয়েশন না। ইরানের সিচুয়েশন তো বাংলাদেশে একদমই না, কারণ বাংলাদেশে এরকম কোনো রেভলিউশন হয় নাই। বাংলাদেশের মানুষ আপামর জনসাধারণ হুট করেই একেবারে কমপ্লিটলি পিওর একটা ইসলামিক গ্রুপকে রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত করে, ঠিক আছে ভাই আমার স্বাধীনতা লাগলে নিয়ে নেও, কিন্তু তুমি ইসলাম কায়েম করে ফেলো, এই চিন্তায় বাংলাদেশের মানুষ নাই। সো এই তিনটা মডেল বাদ। বাংলাদেশে যে মডেলটা হবে, এটা হবে কমপ্লিটলি নিউ একটা মডেল। এই মডেলটা হবে সাধারণ মানুষের ভালোবাসা এবং অন্তর জয় করার একটা মডেল। যেই মডেলে ইসলামপন্থী সরকার ক্ষমতায় থাকবে, কিন্তু সেই ইসলামকে কমপ্লিটলি ইমপ্লিমেন্ট করবে না। অলরেডি যতটুকু ইমপ্লিমেন্টেড আছে সেটাকেই সে এনহ্যান্স করার চেষ্টা করবে, রাষ্ট্রে ইনসাফ কায়েমের চেষ্টা করবে। সাধারণ মানুষের কখনো যদি মনে প্রশ্ন আসে যে এই লোকটা দুর্নীতি মুক্ত 5টা বছর একটা যে চেয়ার, 5টা বছর একটা যে ক্ষমতার চেয়ার, এই চেয়ারে ছিল কমপ্লিটলি দুর্নীতি মুক্ত, এই লোকটার আদর্শটা কি, আসলে কোন আদর্শ তাকে এই দুর্নীতি থেকে দূরে রাখছে, আমি সেই আদর্শটাকে এমব্রেস করে নিতে চাই, তখন সাধারণ মানুষ অটোমেটিক্যালি এই আদর্শটাকে গ্রহণ করে নেবে। কিন্তু তার আগ পর্যন্ত আমাদেরকে তো এক্সাম্পল সেট করতে হবে। বাংলাদেশের মানুষের সামনে এখনো পর্যন্ত ইসলাম পন্থাকে একটা ভয়ের একটা চিত্র হিসেবে তুলে ধরে রাখা হয়েছে। এটা অন্ধকার, এরা আসলেই হাত কেটে ফেলবে, এরা আসলেই পাথর মেরে ফেলবে, এরা আসলেই তোমাদের কিন্তু স্বাধীনতা সীমাবদ্ধ করে ফেলবে, রাস্তায় তুমি বোরকা ছাড়া নামতে পারবা না, টাকনোর উপর প্যান্ট ছাড়া তুমি পড়তে হাঁটতে পারবা না। কিন্তু এটা খুবই অমূলক একটা ভয়, এই ভয়টা ক্রিয়েট করা হয়েছে। এটা একেবারে অল ওভার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আপনি জানেন যে ওয়ার অন টেরর যেই কনসেপ্টটা, সেই 9/11-এর পর থেকে সমগ্র পৃথিবীতে এরকম একটা অন্ধকারাচ্ছন্ন ভয় সৃষ্টি করে রাখা হয়েছে যারা ন্যায়ের পথের মানুষ, যারা সত্য এবং সুন্দরের কথা বলে তাদের বিরুদ্ধে। সেটাই। সো কারো ব্যবসার জন্য, কারো নিজের চেতনার ব্যবসা বলেন আর তেলের ব্যবসা বলেন, যেই ব্যবসার জন্য সে অন্য আদর্শবান মানুষের আদর্শকে মানুষের কাছে অন্ধকারাচ্ছন্ন একটা জিনিস হিসেবে হাজির করে, একটা ভয়ের জিনিস হিসেবে হাজির করে, তাহলে মানুষেরই উচিত এই ভয়টাকে কাটিয়ে সামনে চলে আসা, দেখা, চেক করা যে আসলে এরা কারা, আসলে এদের আদর্শটা কি, এবং সেই আদর্শ দিয়ে এরা আসলে সঠিকভাবে একটা রাষ্ট্র পরিচালনা করতে পারে কিনা। আচ্ছা, আমরা তো আসলে এমন রাজনীতির পরিবর্তনই চেয়েছিলাম যে রাজনীতিতে টোকাই থাকবে না,
যে সমাজে টোকাই থাকবে, যাদেরকে আমরা টেক কেয়ার করব, তাদেরকে তাদের জীবন মান উন্নত করার চেষ্টা করব, কিন্তু যেই রাজনীতিতে টোকাইরা থাকবে না সন্ত্রাস হিসেবে। তো এখন যদি আমরা বলি যে আচ্ছা সব দলই তো পেশি শক্তির মাধ্যমে রাজনীতিতে চেয়ার দখল করে, তো জামাতের তো কোনো পেশি শক্তি নাই, জামাত তাহলে কি দিয়ে দখল করবে? জামাতের যে শক্তি আছে সেটা হচ্ছে ইমানি শক্তি, জামাতের অন্তরের মধ্যে যে মানুষের প্রতি দরদ। আপনি দেখবেন যে জামাত যে পরিমাণ ডোনেশন করে, সোশ্যাল ওয়ার্ক করে, মানুষের সাথে মানুষের বিপদে আপদে যে সময় বিভিন্ন সময়ে যে পাশে দাঁড়ায়, সেই জিনিসটাই জামাতের মূল শক্তি। একজন টোকাই বা একজন সন্ত্রাসী বা ধরেন 10 জন সন্ত্রাসী একটা জায়গায় গিয়ে ত্রাস সৃষ্টি করবে, ভীতি সৃষ্টি করবে, আর একটা মানুষ সেখানে গিয়ে মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করবে। এই দুটার মধ্যে অবশ্যই বিজয়ী হবে ভালোবাসা। সুতরাং আমরা লং টার্মের কথাই যদি চিন্তা করি, তাহলে আমরা সন্ত্রাসকে সম্পূর্ণরূপে নির্মূল করে দিয়ে সেখানে মানুষের অন্তরের মধ্যে মহাব্বত, ভালোবাসা এবং একে অন্যের প্রতি শ্রদ্ধা, এই জিনিসটার রাজনীতিটাকে নিয়ে আসতে চাই। বিশেষ করে জুলাইয়ের পর আমরা তো চেয়েছিলাম অতীতের সমস্ত কিছু ভেঙে ফেলবো, কিন্তু এটা সম্ভব হয় না, কারণ জাতির সামগ্রিক লিটারেসি নাই। পলিটিক্যাল লিটারেসি যে দরকার এবং মানুষের যে আরেকটা মানুষের কাছে কি অধিকার পাওনা, সে তার কতটুকু অধিকার ভঙ্গ করতে পারে আর কতটুকু অধিকার রাখতে পারে, এই যে সেন্সটা, এটাকে আমরা সিভিক সেন্স বলি, তাই না? এই সিভিক সেন্সটা সামগ্রিকভাবে যখন গ্রো করবে, নেতারা যখন সচেতন হবে, সাধারণ মানুষ যখন সচেতন হবে, এই দুইটার সম্মিলনেই আমরা সেই রাষ্ট্র, কাঙ্ক্ষিত রাষ্ট্রটা পেতে পারবো, যেই রাষ্ট্রে আর আমাদের কখনোই সন্ত্রাসের উপর ভর করে, পেশি শক্তির উপর ভর করে বা টোকাইদের উপর ভর করে ক্ষমতায় যেতে হবে না। ক্ষমতার হস্তান্তর হবে খুবই স্মুথ, এবং ক্ষমতার লোভ থেকে দূরে থেকে মানুষ ক্ষমতাকে এমব্রেস করবে। এই ক্ষমতার মাধ্যমে সে মানুষের ভাগ্য পরিবর্তনের মালিক হবে না, সে হবে সেবক। আমি অবশ্যই এটাকে জামাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করি, কারণ দীর্ঘ 17 বছরের যে এস্টাবলিশমেন্ট, বিশেষ করে সরকারের ভেতরে যে সরকার বসে আছে, আমরা হাসিনাকে দেখি কি একটা মানুষ হিসেবে। আসলে হাসিনা তো মানুষ না, হাসিনা একটা ভূত, একটা প্রেতাত্মা, যেটা ভর করে আছে পুরো সিস্টেমের উপর। এবং এটা এআইয়ের মতো, মানে আপনি চ্যাট জিপিটিকে প্রশ্ন করলে যেমন চ্যাট জিপিটি আপনার মতো করে স্পেসিফিক উত্তর দিতে পারে, আবার আরেকজন প্রশ্ন করলে দিতে পারে। সো ফ্যাসিজম ঠিক এইভাবেই প্রত্যেকটা যারা ফ্যাসিজমের পদলেহন করেছে, যারা ফ্যাসিজমের মাধ্যমে এই জায়গাগুলোতে বসেছে রাষ্ট্রের, সেই প্রত্যেকটা চেয়ার কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ফ্যাসিজমের সেই ফাংশনটা করছে। সেই ভূত তাদের কাঁধের মধ্যে বসে আছে, সেই ইন্ডিপেন্ডেন্টলি জামাতের বা যারা সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে চায়, চাঁদাবাজি নির্মূল করতে চায়, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এবং এটাই জামাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে আপনি যখন দেখেন এই চ্যালেঞ্জটা আমরা খুব ভালোভাবে দেখতে পাই ডক্টর ইউনূসের সরকারের। ডক্টর ইউনূস এসে কিন্তু অনেক চেষ্টা করেছিলেন যে তারা দেশটাকে আগের ট্র্যাকে আর ফেরত যেতে দিবেন না, সেই ভাঙাচোরা রাষ্ট্র আর হবে না, রাষ্ট্রটা একদম একদম সঠিক সুন্দরের পথে চলবে। কিন্তু তিনি কি সহযোগিতা পেয়েছেন? প্রশাসন থেকে কোনো সহযোগিতা পান নাই, সচিবদের থেকে সহযোগিতা পান নাই, মন্ত্রণালয়গুলো থেকে কোনো সহযোগিতা পান নাই। সামগ্রিকভাবে পুরো রাষ্ট্র একটা অসহযোগিতার মধ্যে দিয়ে গিয়েছে। জামাতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জই হবে এটা, যে এই যে রাষ্ট্রের ভেতরে বসে থাকা রাষ্ট্র, তার সহযোগিতা সে কিভাবে আদায় করবে এবং তাকে সে কিভাবে বেনিফিটেড করবে। দেখেন, দুর্নীতি তো অনেক রকম বেনিফিট আছে না? একটা লোক দুর্নীতি করলে তার কিন্তু গায়ে কাদা লাগতেছে না, কিন্তু অ্যাকাউন্টে ঠিকই টাকাটা পৌঁছে যাচ্ছে এবং সন্তান স্ত্রী নিয়ে একটা হাই স্ট্যান্ডার্ড লাইফ সে লিড করতেছে। তো কালকে থেকে যদি দুর্নীতি নাই হয়ে যায়, তাহলে এই লোকটার লাইফটা ধাম করে নিচে পড়ে যাবে, যেটা আমরা 5ই আগস্টের পর হঠাৎ করে দেখতে পাই। যারা পালায়ে গেছে তাদের লাইফের এখন কি দুর্বিষহ অবস্থা, এবং তাদের যে পরিবার দেশে আছে তাদেরও এখন কি একটা খারাপ অবস্থা। তারা তো প্রতি মাসে কোটি কোটি টাকা তাদের ইনকাম ছিল, তাদের বাচ্চারা বড় বড় স্কুলগুলোতে পড়ছে। তাদের আপনি যদি মানবিক দৃষ্টি থেকে দেখেন, তাহলে দেখবেন যে আসলে এটা কিন্তু খুবই একটা মানবেতর অবস্থা, যে বাসায় এসি সার্বক্ষণিক সবকিছু, আর এখন সে লুকায় এখন চিপার মধ্যে আছে, ঘামে, মানে খুব একটা চিপা একটা বিছানার মধ্যে হয়তো সে ঘুমাচ্ছে। মানবিকভাবেও কিন্তু এটা খুবই বাজে। এই জন্য দেখেন ইসলামের আদর্শ কি, আপনি দুনিয়ার কোনো কিছুকেই পাত্তা দিবেন না। আমি 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 আমার ওয়াইফের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি যে যদি আমি কখনো কোনো রাষ্ট্রের দায়িত্ব পাই, তাহলে আমার প্রতিষ্ঠান সেই রাষ্ট্রের দায়িত্বশীল অবস্থায় থাকা অবস্থায় রাষ্ট্র থেকে কোনো কাজ নিবে না, নিতে পারবে না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি আমার আত্মীয় স্বজন কাউকে সুপারিশ করব না, এটা করতে পারি না। যদি আমি সৎ থাকি, তাহলে আমার সততার বাই প্রোডাক্টই হচ্ছে আমার চারপাশের এই সমস্ত কাজগুলো আমি বন্ধ করে দেবো। তাতে কি হবে? আমার ইনকাম কমে যাবে, তখন কি হবে? আমার লাইফ স্ট্যান্ডার্ডটা অনেক লো হয়ে যাবে। তো আমরা তো দুনিয়াতে জন্মাইছি মানুষের জীবনকে পরিবর্তন করতে। আমার লাইফ স্ট্যান্ডার্ড আজকে কোথায় আছে এটা নিয়ে কিন্তু আমার কোনো কনসার্ন নাই। আজকে আমি লন্ডন আছি, কালকে আমি হয়তো গ্রামের কোনো একটা কুড়ে ঘরে থাকতে হতে পারে। আজকে আমি হয়তো নিউ ইয়র্কে আছি, কালকেই হয়তো আমাকে বাংলাদেশের কোনো একটা লোকাল জায়গাতে গিয়ে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হতে পারে। আই ডোন্ট কেয়ার কোথায় আমি ঘুমাচ্ছি, কোন ঠান্ডা বাতাস, কোন পরিচ্ছন্ন পানি, কোন বাথরুম আমি ইউজ করতেছি। এটা নিয়ে যদি আমি মগ্ন হয়ে যাই, আমার লাইফ স্ট্যান্ডার্ড নিয়ে যদি আমি মগ্ন হয়ে যাই, তাহলে আমি মানুষের কল্যাণ করতে পারবো না। সেই কারণে আমি মনে করি যে যারা রাষ্ট্রের জন্য কাজ করবে, তাদের জন্য, বিশেষ করে যারা এই মুহূর্তে রাষ্ট্রের একটা অসহযোগিতার পর্যায়ে আছেন, তাদেরকে তো মরতে হবে, তাই না? তারা যে দুর্নীতি করবে, তারা যে একটা সৎ সরকার যে রাষ্ট্রীয়ভাবে সততাকে এস্টাবলিশ করবে, সেটার বিরুদ্ধাচরণ তো তারা করলে তাদেরও তো মরতে হবে। মরার পর তাদের শাস্তি হবে না? তারা তো পরকালে বিশ্বাস করেন হয়তো অনেকের বড় বড় দাড়ি থাকবে, অনেকে হয়তো নিয়মিত নামাজও পড়েন, কিন্তু দুর্নীতি করছেন পাশাপাশি। সেই মানুষগুলো যদি
একটা কল্যাণের রাষ্ট্র হতে বাধা দেয়, তাহলে তারা পৃথিবীতে যেমন বঞ্চিত হবে, পৃথিবীতে যেমন আল্লাহ তাদেরকে অপদস্থ করবেন, অপমানিত করবেন, তেমনি পরকালীন জীবনেও তাদের জন্য ভয়ঙ্কর লাঞ্ছনা অপেক্ষমান। এমপিবিকেও অনেক ধন্যবাদ এত চমৎকার একটি আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য। আমি ব্যক্তিগতভাবে সবসময় চাই যে মানুষ তার চিন্তার জায়গাতে পরিচ্ছন্ন হোক, মানুষ সততা এবং ন্যায়ের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটুক। সে নিজে খুব বেশি সৎ হতে হবে ব্যাপারটা এমন না, কিন্তু যারা সমাজে সৎ থাকতে চায়, সত্যের জন্য কাজ করতে চায়, অন্যায়ের বিরুদ্ধে থাকতে চায়, তাদের পাশাপাশি সে থাকুক, তাদেরকে সাহস দিয়ে যাক। এবং মানুষকে সে ইন্সপায়ার করার মতো কথাগুলো যদি আমার মুখ থেকে কখনো বের হয় এবং মানুষ যদি এতে ইন্সপায়ার্ড হয়, এতেই আমার আনন্দ।